আইনজীবী, তিনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। কি বলেছেন নির্বাচন কমিশনের আইনজীবী? তিনি বলছেন সীমান্ত জেলার অনেক ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন সীমান্ত জেলার অনেক ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছে। সারা দেশেই ভুয়ো আধারের অনেক আধার বাংলার। আরও বলা হচ্ছে ভুয়ো আধার যাচাই করতে একটা লাইন যোগ করা উচিত। তখন প্রধান বিচারপতি বলছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বলেছেন? ভুয়ো আধারের জন্য গভীর তদন্ত দরকার, ভুয়ো আধার নিয়ন্ত্রণ করতে হবে, জাল আধারকে নথি দেখালে ইআরও চিহ্নিত করুন। অর্থাৎ যদি ভুয়ো আধার দেখানো হয় তাহলে ইআরওকে বলা হয়েছে চিহ্নিত করবেন। সুপ্রিম কোর্ট বলছে আধারকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই কথা বলা হচ্ছে। তখন আদালত কি বলছে? আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য ধরা হবে। অর্থাৎ এবার আধার কার্ডের দিকে কিন্তু বিশেষ নজর দেবার কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। এবং যে অভিযোগটা উঠে আসছে যে সীমান্ত জেলার অনেক ভুয়ো আধার তৈরি হয়েছে, সারা দেশেই ভুয়ো আধারের অনেক আধার বাংলার। ভুয়ো আধার যাচাই করতে একটা লাইন যোগ করা উচিত, ভুয়ো আধারের জন্য গভীর তদন্ত দরকার বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আর কি বলা হয়েছে? ভুয়ো আধার নিয়ন্ত্রণ করতে হবে, জাল আধারকে নথি দেখালে ইআরও চিহ্নিত করবেন, আধারকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয়েছিল। আদালত আরও যে তথ্যগুলো দিচ্ছে যে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য ধরা হবে, অ্যাডমিট কার্ড এবং সনদপত্র প্রমাণ নথি হিসেবে গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। তাপস, এইরকম অভিযোগ বিভিন্ন সময় তোমরা শুনেছো যখন বিভিন্ন যে সীমান্ত জায়গাগুলোতে গেছো, যে এখানে ভুয়ো আধারের রমরমা, এখানে ভুয়ো ভোটার কার্ডের রমরমা। এই পুরো বিষয়টাকে কিন্তু এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে আনলেন ইসির আইনজীবী। আমি একটু তোমার কাছ থেকে ডিটেলটা একটু জানতে চাইবো। দেখো, আধার কার্ড কে ভেরিফাই করার জন্য করতে গিয়ে দেখা গেছে অতীতেও যে বহু আধার কার্ড কিন্তু ভুয়ো। তবে সেই আধার কার্ড কি করে প্রসেস হলো সেটা কিন্তু ইনভেস্টিগেশন সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ। বাট জয়মাল্য বাগচি যেটা বলছেন মাননীয় বিচারপতি, তিনি বলছেন যে আপলোডিং ডকুমেন্ট ইজ অলরেডি আন্ডার কন্ট্রোভার্সি, সাম ডকুমেন্টস ওয়ার এন্ডোর্সড বাট ওয়ার নেভার আপলোডেড। কিছু ডকুমেন্ট এমন নেওয়া হয়েছিল, এরম প্রমাণ রয়েছে যে নথিভুক্ত করা হয়েছে, কিন্তু সেইগুলো আদতে কিন্তু আপলোড করাই হয়নি। এক্ষেত্রে বলা হচ্ছে যে মেনি ডকুমেন্টস নট আপলোডেড অ্যাট অল বিকজ অফ ভলিউম অ্যান্ড সাইট ক্র্যাশ, যে সাইট ক্র্যাশের উদাহরণ দেওয়া হয়েছিল। তবে দ্য ওনাস ইজ অন ইউ টু শো ওয়েদার ইট ওয়াজ এন্ডোর্সড অর আপলোডেড অর নট, এটা ইলেকশন কমিশনকে বলা হচ্ছে। এবং ইট ইজ দ্য ডিউটি, যেটা এখানে বলা হচ্ছে, এটি দি ওনাস ইজ অন দি ইআরও অ্যান্ড ডিআরও, মানে ইলেকটোরাল রোল অফিসার আর ডিস্ট্রিক্ট রোল অফিসার টু শো দ্যাট ডকুমেন্টস ওয়্যার রিসিভড। না, এবং তাদের কাজ যে আমরা ডকুমেন্ট পেয়েছিলাম, সাইট ক্র্যাশ করার জন্য আমরা সেগুলো হয়তো আপলোড করতে পারিনি। এই বিষয় নিয়ে যদি কোনো তথ্য থাকে, সেই তথ্য দিয়ে কিন্তু জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তাদেরকে স্যাটিসফাই করতে হবে, কিন্তু ইআরও এবং ডিআরওদেরকে তাদেরকেই করতে হবে। তো সেক্ষেত্রে তারা খুব গভীরে এই মুহূর্তে ঢুকতে চাইছেন না, কারণ ব্যাপারটা এমনি খুব জটিল হয়ে রয়েছে। তবে আধার যে ভুয়ো বিভিন্ন সময় বানানো হয়েছে সেটা নিয়ে আধার অথরিটিকেও দেখতে বলা হয়েছে, এবং সেটা নিয়ে ইলেকশন কমিশনকেও বলা হয়েছে উদ্যোগ নিতে। তবে সেই প্রক্রিয়াটা কোনোভাবেই গোটা প্রক্রিয়াকে যাতে থমকে না দেয়, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে আধার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেগুলো সচিত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে, এবং সেগুলোকে গ্রহণযোগ্য করার পর এই গোটা প্রক্রিয়াটা কিন্তু ওই দিকেই চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আধার সেটা জাল না অথেন্টিক আধার, সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত পাশাপাশি চলতেই পারে, কিন্তু সেটার সরাসরি প্রভাব কিন্তু গোটা এসআইআর প্রসেসে পড়া উচিত নয়, তাহলে, কারণ এই প্রসেসটা ইতিমধ্যেই অনেকটা জটিল হয়ে গিয়েছে। একদম। এবং এরপরে আদালতের তরফ থেকে আর কি বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আপনাদেরকে জানাই। এবং বলা হচ্ছে যে ঝাড়খণ্ড, ওড়িশার প্রধান বিচারপতিদের কাছে সহযোগিতার আবেদন করা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট তার যে বক্তব্য, অর্থাৎ বিহার এবং ওড়িশার প্রধান বিচারপতিদের সহযোগিতার আবেদন করেছেন। অর্থাৎ এই যে বেঙ্গল প্রভিন্সের কথা বলা হয়েছিল, যে বেঙ্গল প্রভিন্সের মধ্যে বিহার, ওড়িশা ছিল, সুপ্রিম কোর্ট কিন্তু তার নিজের পয়েন্টে একেবারে স্টিক করে রইল তাপস। এবং ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রধান বিচারপতিদের এবার সহযোগিতার আবেদন করা হয়েছে। কি মনে হয় তাপস, এতে লজিক্যাল ডিসক্রিপেন্সির কি নিষ্পত্তি হবে?
দেখুন যাবতীয় যা তর্ক শোনা হয়েছে কোর্টরুমেতে, তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট এরম একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। 142 নম্বর ধারা তারা এক্সারসাইজ করেছেন তাদের ক্ষমতা, তাতে অনেকগুলো রুম কিন্তু রাজ্য সরকারের কেউ দেওয়া হয়েছে যে আপনারা চাইলে প্রধান বিচারপতি যদি চান তাহলে রাজ্যের যারা সিভিল জজ রয়েছেন জুনিয়র বা সিনিয়র বেঞ্চ তাদেরকে নিযুক্ত করা হতে পারে। তবে কোনোভাবেই এসআইআর প্রসেস বন্ধ করা সম্ভব না, এটা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। এবং এসআইআর প্রসেসের কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো এফেক্ট বা প্রভাব নির্বাচনের ওপর না পড়ে সেটাতেও কিন্তু সজাগ সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে পুরো বিষয়টাকে আরও সরলীকরণ করার জন্য আরও দরকার হচ্ছে ম্যান পাওয়ার। তো সেই ম্যান পাওয়ার যদি সিভিল জাজ দিয়ে মিটলো তাহলে ভালো, আর যদি সেই ম্যান পাওয়ারের জন্য পার্শ্ববর্তী রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়, ভাবো একটা রাজ্যের জুডিশিয়াল অফিসাররা এই মুহূর্তে কাজ করছেন, তাতে এই সংখ্যাগুলো আসছে কি পার ডে হয়তো 200টা করে কেস পার জুডিশিয়াল অফিসারকে নিষ্পত্তি করতে হবে, তাহলে গিয়ে 80 দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে একটা রাজ্যের সমস্যার জন্য আরও বাকি 3টে রাজ্য থেকে যদি আরও বেশি সংখ্যক জুডিশিয়াল অফিসারকে নেওয়া হয় এবং ওয়ার ফুটিং অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় যদি সেই কাজ করা হয়, আদালতও আশাবাদী যে হয়তো এই গোটা সমস্যা প্রক্রিয়া বা এই মুহূর্তে যে জটিলতা একটা সৃষ্টি হয়েছে, ম্যান পাওয়ার নেই বলে বা ম্যান পাওয়ার কম বলে দ্রুত এই কাজগুলো নিষ্পত্তি করা হচ্ছে না, সেটা করা হতে পারে। এখন সেটা নিয়োগ করার পর ওয়ার ফুটিংয়ে যবে কাজ শুরু হবে তবে থেকেই বোঝা যাবে যে কতটা মসৃণভাবে এই কাজটা আগামী দিনে চলবে। একদম। এবং আপনাদেরকে আরেকবার জানাই যে প্রথম দিকে যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে নথি, যে নির্বাচন কমিশন কোন নথিগুলোকে বিবেচনায় আনবে এবং কোন নথিগুলোকে বিবেচনায় আনবে না, সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছিল। এবং তার মধ্যে আর এই মুহূর্তে আরও বেশ কিছু আপডেট আপনাদেরকে জানাবো। সেটা বলা হয়েছে যে ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রধান বিচারপতিদের সহযোগিতার আবেদন করা হয়েছে। 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজদের নিয়োগের কথা বলা হয়েছে। এবং শেষ পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত কাজ, এসআইআর শেষ করতে হবে। অর্থাৎ এবার কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে যে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় খুব ফাস্ট এসআইআর প্রক্রিয়া শেষ করতে হবে। তাহলে তাপস, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এসআইআর প্রক্রিয়াটা তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছিল, রাজ্যের শাসক দলের তরফ থেকে, যে 2024-এ ভোট হয়ে যাবার পর তো পশ্চিমবঙ্গে আর কোনো ভোট ছিল না, তাহলে প্রসিডিওরটা তখন কেন শুরু করা হয়নি, এই প্রশ্নটা কিন্তু তোলা হয়েছিল রাজ্যের তরফ থেকে। এবার এই যে সুপ্রিম কোর্ট বলছে যে শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করতে হবে, তাহলে তো সেইটাই মানে রাজ্য যেটা বলেছিল যে এত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় না, সুপ্রিম কোর্ট তো তাহলে সেইটাই মান্যতা দিল ঘুরিয়ে। দেখো একেবারেই, কারণ সুপ্রিম কোর্ট বা যে কোনো আদালত বা প্রমাণ এবং তর্কের ভিত্তিতে তাদের সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে রাজ্য যখন বলেছিল তখন স্পষ্ট তো ছিল যে রাজ্য শুধু রাজনৈতিক কারণে বিষয়গুলো বলেছিল এমনটা না, কোথাও না কোথাও একটা প্র্যাকটিক্যালিটি ছিল যার ফলে তাদের মনে হচ্ছিল। তবে হ্যাঁ, যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সেটা ইলেকশন কমিশন আগেও জানিয়েছে, যদি রাজ্য এবং নির্বাচন কমিশন যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতো, যখন যেমন অফিস